গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 17 আগস্ট সোমবার বিকেল 5:30টায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করার চেষ্টা করছিল। আগামীকাল যে এনসিপিকে রক্তাক্ত করবে না এবং এই জামাত এবং শিবিরটা নিশ্চয়তা কি 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের গ্রেফতার করছি, সামনে জামাত শিবির এনসিপি তোমাদেরকেও কিন্তু ধরবো। মানে সরকার সমালোচনা সহ্য করতে পারে না, যেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়। সরকার পতন বা এরকম কোনো বিষয় না, এত কম সমালোচনা, এত সফট সমালোচনা, এত নিয়মতান্ত্রিক সমালোচনা অতীতের কোনো বিরোধী দল করেনি, সেটাই প্রধানমন্ত্রী সহ্য করতে পারছেন না। মন্ত্রিসভা এবার শুরু হচ্ছে তারেক রহমানের মেগা ক্লিন আপ মিশন। কাজের চেয়ে যাদের কথার জোর বেশি ছিল সেই হেভিওয়েট মন্ত্রীদের যেন কপাল পুড়েছে, এটা কিন্তু একদম নিশ্চিত। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন বঙ্গভবনে, অন্যদিকে তারেক রহমানের কড়া অ্যাকশনে গদি হারানোর গুঞ্জনে কাঁদছেন কয়েকজন হেভিওয়েট মন্ত্রী। 180 দিনের মধ্যে প্রত্যেক মন্ত্রীকে নিজ যোগ্যতা প্রমাণ করতে হবে। এটা কোনো রাজনৈতিক ভদ্রতার আশ্বাস ছিল না, ছিল এক চূড়ান্ত আলটিমেটাম। আর সেই আলটিমেটামের মেয়াদ এখন শেষ, শুরু হয়েছে আসল খেলা। সচিবালয়ের ভেতরে এখন যে থমথমে আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে তা বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব। যারা একসময় মন্ত্রণালয়ের গেটে পা রাখলেই পুরো ভবন সালাম আর প্রোটোকলে কেঁপে উঠত, তাদের অনেকেরই এখন রাতের ঘুম হারাম। কে থাকছেন মন্ত্রিসভায়, কার চেয়ার নড়বড়ে, আর কোন নতুন মুখ ঢুকছেন ক্ষমতার কেন্দ্রে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্যবহপত্র শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নতুন একটি সরকার যখন প্রবল উল্লাসে ক্ষমতার মসনদে বসে, তখন প্রথম কয়েক মাস সাধারণত কাটে এক অদ্ভুত ঘোর লাগা হানিমুন পিরিয়ডে। কে কার চেয়ে বড়, কে কোন চেয়ারে বসবেন, কাকে কতটা সময় দেয়া যায়, এসব বোঝাপড়াতেই পার হয়ে যায় অনেকটা সময়। কিন্তু এবারের সরকারের ভেতরের গল্পটা একেবারেই অন্যরকম, রীতিমতো চমকে দেওয়ার মতো। কোনো হানিমুন পিরিয়ড নয়, বরং ক্ষমতায় বসার আগেই দেশজুড়ে একটি স্পষ্ট ও কড়া বার্তা দেওয়া হয়েছিল। 180 দিন, হ্যাঁ ঠিক 6 মাস। এই 180 দিনের মধ্যে প্রত্যেক মন্ত্রীকে নিজ যোগ্যতা প্রমাণ করতে হবে। এটা কোনো রাজনৈতিক ভদ্রতার আশ্বাস ছিল না, ছিল এক চূড়ান্ত আলটিমেটাম। আর সেই আলটিমেটামের মেয়াদ এখন শেষ, শুরু হয়েছে আসল খেলা। সচিবালয়ের ভেতরে এখন যে থমথমে আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে তা বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব। যারা একসময় মন্ত্রণালয়ের গেটে পা রাখলেই পুরো ভবন সালাম আর প্রোটোকলে কেঁপে উঠত, তাদের অনেকেরই এখন রাতের ঘুম হারাম। নিজের মন্ত্রিত্বের চেয়ারটি থাকছে কি থাকছে না তা নিয়ে অনেকেই চরম অনিশ্চয়তায়। কানের কাছে ফোন পাতলেই শোনা যাচ্ছে ফিসফাস, কে যাচ্ছেন, কে আসছেন, কার চেয়ার টলমল করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ঠিক কারা রয়েছেন এই রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে? প্রথম নামটা শুনলেই অনেকেই চমকে উঠবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর দায়িত্বে থাকা মানুষটি গত 6 মাসের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার বদলে জীবন্ত বিতর্কের মঞ্চে পরিণত করেছেন। চারদিকে যখন বন্যার থই থই পানি, লাখো শিক্ষার্থী পানিবন্দী হয়ে জীবন বাঁচাতে লড়ছে, ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত আসে পরীক্ষা হবেই। শিক্ষার্থীদের জীবনে ঝুঁকি যেন তার কাছে গৌণ বিষয়। তার এই একগুঁয়ে সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে জনরোষ তৈরি করেছে, আর খোদ সরকারকেও বিব্রতকর প্রশ্নের মুখে ফেলেছে। কিন্তু এটাই কি সরকারের জন্য সবচেয়ে বড় ধাক্কা? একদমই না। রাজনৈতিক অঙ্গনে আরেকটি নাম এখন ব্যাপক চর্চিত, যা প্রমাণ করে ক্ষমতা দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। স্বাস্থ্য খাতের মতো জনগুরুত্বপূর্ণ খাতের দায়িত্বে যিনি ছিলেন, এই 6 মাসে তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে প্রমাণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। উল্টো তিনি হয়েছেন একের পর এক বিতর্কের জন্মদাতা। সবচেয়ে লজ্জাজনক মুহূর্তটি এসেছিল তখন, যখন একটি প্রকাশ্য সরকারি অনুষ্ঠানে স্বয়ং সরকার প্রধান সবার সামনে তাকে সতর্ক করতে বাধ্য হয়েছিলেন। তাহলে কি শুধু এই দুজনে বিদায় নিচ্ছেন? উত্তর হলো না। তালিকাটা আরো লম্বা এবং প্রতিটা নামের পেছনে লুকিয়ে আছে আলাদা আলাদা কাহিনী। একজন প্রতিমন্ত্রীর কথা ভাবুন, যিনি নিজের রাজনৈতিক কবরে নিজেই খুঁড়েছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তার বিতর্কিত ভিডিওটি রাজনৈতিক জীবনে ভূমিকম্প নিয়ে এসেছে। বুদ্ধিমান কেউ হলে হয়তো দায় স্বীকার করে ক্ষমা চাইতেন, কিন্তু তিনি বেছে নিলেন হাস্যকর পথ। গণমাধ্যমের সামনে দাবি করলেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি। কিন্তু আমরা এমন যুগে বাস করছি যেখানে সত্য লুকানো অসম্ভব। দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে স্পষ্ট
স্পষ্ট জানিয়েছে ভিডিওটি শতভাগ আসল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে উঠেছে ক্ষমতার অপব্যবহার করে বিচার ব্যবস্থায় হাতে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। যে কোনো রদবদলে যখন কাউকে সরিয়ে দেওয়ার কথা ওঠে তখন সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়, তাহলে তার জায়গায় কে আসছে। এই মুহূর্তে সরকারের 24 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী থাকলেও একটি ভয়াবহ বাস্তবতা হলো অন্তত 12 জন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের পাহাড় সম দায়িত্ব একা কাঁধে বহন করতে হচ্ছে। অর্থ পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট, সড়ক, রেল এবং নৌ পরিবহনের মতো রাষ্ট্রের মেরুদণ্ড স্বরূপ মেগা মন্ত্রণালয়গুলোর ভার মাত্র কয়েকজনের কাঁধে। ফলে কাজের গতি মারাত্মকভাবে স্রোত হয়ে গেছে। ফাইল জমছে আর চরম মাসুল গুনছে সাধারণ জনগণ। এই দম বন্ধ করে স্থবির পরিস্থিতি ভাঙতেই মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন 4 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। মহিলা ও শিশু বিষয়ক দফতরে আসছেন সেলিমা রহমান, আর নৌ পরিবহনের মতো বিশাল মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন আন্দালিব রহমান পার্থ। আর এই অন্তর্ভুক্তি মূলত মন্ত্রিসভার একটি তরুণ ও গতিশীল নেতৃত্বের অভাব পূরণের স্পষ্ট সংকেত। সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি এখনো বাকি, ছাঁটাই হওয়া মন্ত্রীদের জায়গায় ঠিক কারা আসছেন। যিনি এতদিন শিক্ষা মন্ত্রণালয়ে বসে একের পর এক বিতর্ক জন্ম দিয়েছেন, তার জায়গায় আসতে পারেন সরকারের সবচেয়ে দৃশ্যমান ও পরিচিত মুখগুলোর একটি, যিনি এতদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অত্যন্ত দক্ষতার সাথে পুরো দেশের সাথে মুখপাত্র হিসেবে কথা বলেছেন। অন্যদিকে স্বাস্থ্য খাতে বর্তমান প্রতিমন্ত্রীকে তার নিরলস ও অক্লান্ত পরিশ্রমের বিশাল পুরস্কার হিসেবে পূর্ণ মন্ত্রীর আসনে বসানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত। একই সাথে শরিক দল থেকে, টেকনোক্র্যাট কোটা থেকে এবং দলের ভেতরের চরম পরীক্ষিত নেতাদের মধ্য থেকেও এমন কিছু চমকপ্রদ নাম উঠে আসছে যা শুনলে পুরো রাজনৈতিক মানচিত্রটাই নতুন করে আঁকতে হবে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের এক অভূতপূর্ব সমন্বয় ঘটানোর চেষ্টা চলছে এখন। এমন মানুষদের টেনে আনা হচ্ছে যারা শুধু রাজনীতির মাঠই বোঝেন না, বরং নিখুঁতভাবে প্রশাসন চালাতেও পারেন। যারা ক্ষমতা পেয়ে ভেবেছিলেন এই মন্ত্রিত্ব তাদের পৈতৃক সম্পত্তি, যারা ভেবেছিলেন একবার মন্ত্রীর চেয়ার পেলে আর কেউ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না, তাদের সেই অহংকার এখন মাটিতে মিশে যাচ্ছে। অন্যদিকে যারা নীরবে নিভৃতে কাজ করে গেছেন, যারা সব সময় মাঠে থেকেছেন, যারা সাধারণ জনগণের ভাষায় কথা বলেছেন, তাদের জন্য এখন ক্ষমতার শীর্ষ দরজাগুলো খুলে যাচ্ছে। সরকার প্রধানের অবস্থান এই পুরো প্রক্রিয়ায় কতটা কঠোর তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। তিনি কোনো রাগ ঢাক না রেখেই বারবার একটি কথায় স্মরণ করিয়ে দিয়েছেন, 180 দিনের এই মূল্যায়ন কোনো রুটিন পরীক্ষা বা ছেলে খেলা ছিল না। এটা ছিল প্রশাসনের ভেতরে একটি বড় সড় সার্জারি। যে অংশটি পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটাকে নির্দয়ভাবে কেটে ফেলে দিতে হবে, আর সেখানে নতুন রক্তের সঞ্চালন করতে হবে। এই দর্শনে কোনো ব্যক্তিগত আবেগ, মায়া বা বন্ধুত্বের জায়গা নেই। এখানে আছে শুধুই রেজাল্ট বা ফলাফল। এখন সেই চূড়ান্ত ফয়সালা লেখা ফাইলগুলো স্বয়ং প্রধানমন্ত্রীর টেবিলে, যে ফাইলের কিছু নামের পাশে লাল কালিতে লেখা আছে বিদায়, আর কিছু নামের পাশে জলজল করছে শুরু। এই ফাইলে চূড়ান্ত স্বাক্ষর পড়ার সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে শুরু হবে এক নতুন অঙ্কের খেলা। কিন্তু এই পরিবর্তন কি আসলেই প্রশাসনে জাদুকরী কোনো গতি আনবে, নাকি এটা শুধুই সাধারণ মানুষকে শান্ত করার একটি রাজনৈতিক দাবা খেলা, যেখানে ঘুঁটির অবস্থান বদলাচ্ছে ঠিকই, কিন্তু খেলার নিয়ম সেই আগের মতোই থাকছে। নতুন যারা আসছেন তারা কি সত্যি সত্যি আগের জনদের চেয়েও ভালো কিছু করে দেখাতে পারবেন, নাকি আগামী 6 মাস পর তাদের নামগুলোও সেই একই লাল কালি তালিকায় উঠবে? এই উত্তরগুলো এই মুহূর্তে কারো কাছেই নেই। তবে একটি বিষয় একেবারে নিশ্চিত, ক্ষমতার করিডরে এখন আর কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। প্রতিটি মন্ত্রী এখন খুব ভালো করেই জানেন পরবর্তী 180 দিনও তাদের জন্য এক নতুন অগ্নি পরীক্ষা, আর সেই পরীক্ষায় ফেল করলে বিদায়ের দরজাটি সবার জন্যই সমানভাবে খোলা। দর্শক, আপনাদের কি মনে হয়, এই মন্ত্রিসভার রদবদলে কি আসলেই দেশের সাধারণ মানুষের কোনো লাভ হবে, নাকি এটি কেবলই পুরনো বোতলে নতুন মদ ঢালার মতো একটি চেয়ার বদলে খেলা? বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি, থানায় বসে ওসিকে এমন হুমকি দিয়ে আলোচনায় আসা হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহাদির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর 2 নেতা মির্জা সুমন ও রাকিবকেও আটক করা হয়। 17 আগস্ট সোমবার বিকেল 5:30টায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করার চেষ্টা করছিল। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, আইন শৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকায় ওই কর্মসূচির কোনো অনুমতি তাদের দেয়া হয়নি। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এই 3 জনকে আটক করে পুলিশ। হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই আলোচিত সমন্বয়ক, হিট সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদিকে সহ তার 3 সহযোগী সহ মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে।
কি জন্যে? গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদ জানিয়ে এই সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সেখান থেকে বিনা কারণে, বিনা উস্কানিতে তাকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা প্রথমে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এখন পর্যন্ত সর্বশেষ যে খবর নিয়েছি আমি হবিগঞ্জ থেকে, যে কোনো মামলা হয়নি বা পুলিশ সুনির্দিষ্ট কোনো জবাবও দিতে পারছে না যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতি উৎসাহী হয়ে তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং মাহাদির মুক্তি চাই। এটা গুরুতর বিষয় এবং এটা অশনিক সংকেত। মাহাদি কে বা তার প্রাসঙ্গিকতা কি, কেন তাকে নিয়ে আমরা কথা বলছি, আসছি এই বিষয়ে। তবে যত অবদানই থাকুক না কেন, কেউ কোনো ভুল করলে অবশ্যই তার জন্য আমরা আইনের শাসন চাই। এখন মাহাদির বিরুদ্ধে যদি অন্য কোনো অভিযোগ থাকে, আর্থিক অনিয়ম বা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হোক। তাতে মাহাদি যেই হোক না কেন, ডাজন্ট ম্যাটার। বাট তাকে গ্রেপ্তার করা হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদ করার জন্য, মিছিল করার সময়। তাহলে কি দাঁড়ালো? বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদ জানিয়ে কি মিছিল করা যাবে না এদেশে? এটা কি অপরাধ? আর মাহাদি সহ অল্প কয়েকজন শিক্ষার্থী, সর্বস্তরের শিক্ষার্থী জনতা, এরকম একটা ব্যানার ছিল। তারা কি এমন বিশৃঙ্খলা সৃষ্টি করত? বাংলাদেশে কি এখন সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র চলছে? না, যা সরকারকে মেনে নিয়ে, সরকারের আনুগত্য করে সরকারের কাছে দাবি করছে, যেটা একদম পিওর ডেমোক্রেটিক একটা রাইট, সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটার মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়ে থাকতে পারে যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের গ্রেপ্তার করছি, সামনে জামাত, শিবির, এনসিপি, তোমাদেরকেও কিন্তু ধরবো। মানে সরকার সমালোচনা সহ্য করতে পারে না, যেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়। বিরোধী দল এমনিতেই সরকারকে সহযোগিতা করে, তার মধ্যে একটু সমালোচনা করে। সরকার পতন বা এরকম কোনো বিষয় না, এত কম সমালোচনা, এত সফট সমালোচনা, এত নিয়মতান্ত্রিক সমালোচনা অতীতের কোনো বিরোধী দল করেনি। সেটাই প্রধানমন্ত্রী সহ্য করতে পারছেন না, বিরোধী দলের সমালোচনা করছেন। দর্শক, সরাসরি তার বিরোধী দলকে এত তাড়াতাড়ি পুলিশ দিয়ে দমন করতে পারবে না। এখন মাহাদিরা তো আর বড় রাজনৈতিক দল না, আবার এনসিপি নেতাও না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। একসময় গণ অধিকার পরিষদ করতেন, ছাত্র অধিকার পরিষদ, এখন তাও করেন না। এই জন্য তাদেরকে গ্রেপ্তার করে জামাত, এনসিপি সহ ভবিষ্যতে যারা সরকারের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তাদেরকে একটা বার্তা দেওয়া হয়ে থাকতে পারে। এটা অশনিক সংকেত। তো দর্শক, এই মাহাদির পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। হয়তোবা মুক্তি দিবে, বাট কেন গ্রেপ্তার করলো? এই গ্রেপ্তারের রিজনটা কি? এই গ্রেপ্তার কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। জাস্ট বিক্ষোভ মিছিল করে, ভেরি সিম্পল। পুলিশ কোঅপারেট করবে। পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা যেভাবে সেখানে চলে গিয়েছে এবং টেনে হিস্ট্রি নিয়ে এসেছে, এটা উদ্দেশ্যমূলক মনে হয়েছে। কারণ কি, এই মাহাদিদের হাসিনা যেরকম ভয় পেত, বিএনপি সরকারও হয়তো ভয় পায়। কারণ বিএনপি সরকার দেখেছে এই মাহাদিরা, ওদের পুরোটাই কলিজা। হাসিনার সেই চরম দুঃসময় 2022 সালের দিকে চোখে চোখ রেখে কথা বলেছে, হাসিনাকে প্রেসিডেন্ট বলেছে, শামীম ওসমানকে গুন্ডা বলেছে এই মাহাদি। এবং যে ভাষায় হাসিনার সমালোচনা করতো, ওই সময় সবাই ধরে নিয়েছিল এই ছেলেকে তো হয় ক্রসফায়ার দিবে, নইলে আয়না করে নিবে। এই সাহসী ছেলে ছিল এই মাহাদি। হ্যাঁ, তারপরে জুলাই আন্দোলনে তার অসাধারণ ভূমিকা ছিল। এখানে একটা বিষয় দেখেন, মাহাদিকে গ্রেপ্তার করা হয়েছে, এই খবর ভাইরাল, এবং এই খবরকে কিভাবে অনেকে প্রচার করছে। আওয়ামী লীগ সম্পৃক্ত মিডিয়াগুলো প্রচার করছে এইভাবে যে পুলিশ হত্যাকারী সেই মাহাদি আটক, এবং তারা তাদের মধ্যে খুশির বন্যা। আওয়ামী লীগ, ছাত্রলীগে খুশি, তারা এটাকে সেলিব্রেট করছে। তাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ যে কাজে খুশি হয়, সেটা কখনো ভালো কাজ হতে পারে না। তা আওয়ামী লীগ, ছাত্রলীগকে খুশি করতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে কেন? দ্বিতীয় হচ্ছে, পুলিশের মধ্যে এখনো আওয়ামী লীগ রয়েছে, বরং জুলাইতে যে পুলিশ ছিল তারাই এখন আছে, হয়তোবা রূপ পাল্টিয়েছে। এখন তাদের একটা ক্ষোভ কিনা। দর্শক, এই মাহাদি একটা কথা বলেছিল যে আমরা তো পুলিশ হত্যা করেছি, অমুক পুলিশকে হত্যা করেছি, থানা জ্বালিয়ে দিয়েছি, এরকম একটা কথা বলে ব্যাপক আলোচনা এসেছিল। দেখুন, এটা মাহাদি সরাসরি বলেছে, বাট এই কাজ তো বিপ্লবীরা করেছে এবং এই কাজের মাধ্যমেই তো বিপ্লব সংগঠিত হয়েছে, যার ফলে ইউনূস সরকার এই কাজকে দায়মুক্তি, ইন্ডেমনিটি দিয়ে গিয়েছে, এবং বিএনপি সরকারও সেই ইন্ডেমনিটি বহাল রেখেছে, সংসদে ইন্ডেমনিটি পাস করেছে। পুলিশ হত্যা এটা তো ছিল বিপ্লবের একটা পার্ট, এবং ওপেনলি পুলিশের সাথে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার সংঘর্ষ হয়েছে, এবং পুলিশ হত্যা করতে পেরেছেই, পারার কারণেই তো এটা হয়েছে, এটা কে না জানে। আর এই কারণেই তো দায়মুক্তি দেওয়া হয়েছে। তাহলে এই মাহাদিকে গ্রেপ্তারের বিষয়টা, পুলিশ হত্যাকারী মাহাদি গ্রেপ্তার, এইভাবে যারা প্রচার করছে, যারা এটাকে সেলিব্রেট করছে, আনন্দ করছে, তারা নিঃসন্দেহে জুলাইয়ের শত্রু, তারা আওয়ামী লীগ,
ফেসিবাদের দোষর অথবা ফেসিবাদের দালাল অথবা সফট আওয়ামী লীগ। তো দর্শক, এবং দেখবেন আমার এই ভিডিওর মন্তব্য যারা এই মাহাদিকে গালিগালাজ করবে এবং মাহাদির মুক্তি চেয়ে আমাকেও যারা গালিগালাজ করবে, আপনি খুঁজে দেখেন তারা সবাই ডেফিনেটলি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের মধ্যে নানান সুশীল বের হয়েছে, তারা সরাসরি আওয়ামী লীগ এটা বলে না, নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে। এর আগেও আমরা দেখেছি যে পুলিশের একটা প্রচন্ড ক্ষোভ এই মাহাদির প্রতি। কেন? এখন এই মাহাদিকে গ্রেপ্তার একটা যদি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে না হয়ে থাকে, তাহলে পুলিশের ক্ষোভ কেন? ক্ষোভ ওই যে মাহাদি পুলিশ হত্যা করেছে, আসলে পুলিশ হত্যা তো সবচেয়ে বেশি করেছে বিএনপি, কারণ বিএনপিরই সবচেয়ে বেশি পাওয়ার ছিল। এবং কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় যুব দলের লোকজন প্রকাশ্য সমাবেশে বলেছে যে আমি পুলিশ হত্যা করেছি, আমার নেতৃত্বে থানায় আগুন দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, সে জায়গায় পুলিশের আলাদা ক্ষোভ মাহাদির উপর কেন? এই যদি ক্ষোভ থেকে থাকে তাহলে এটা স্পষ্ট যে জুলাই বিপ্লবীদের উপর এই পুলিশের ক্ষোভ আছে। অতএব এটা আমি সিরিয়াসলি দেখতে চাই, এবং সামনে মাহাদির মতো সাহসী যাদেরকে সরকার মনে করে যে এরা হাসিনাকে ভয় পায় না, এটা আমাদেরকে তো ভয় পাবে না, আমরা উল্টাপাল্টা করলে তো এরা নেতৃত্ব দিয়ে কোনো অগরণ ঘটাতে পারে, এই জন্য তাদেরকে দমন করার চেষ্টা করছে। এটা গণতান্ত্রিক অধিকার হরণ। এই মাহাদি, এই বিএনপি, এই জামাত শিবির এরা সবই বাংলাদেশপন্থী, জুলাইপন্থী। কিন্তু মাহাদির উপর ক্ষোভ থাকাটা কাম্য নয়। মাহাদিকে যে স্টাইলে আজকে গ্রেপ্তার করলো, যেভাবে তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে, এটা একদম আওয়ামী স্টাইল। আওয়ামী পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী পথে হেঁটে বিএনপি ভুল করছে। এভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন করা ঠিক না। মানুষ গ্যাসের দাবিতে, বিদ্যুতের দাবিতে আন্দোলন করবে, বিএনপি সরকার দুঃখ প্রকাশ করবে তাদের কাছে এবং বলবে যে আমরা সমাধানের চেষ্টা করছি, আমাদেরকে একটু সময় দেন, দিস ইজ ডেমোক্রেসি। কিন্তু আন্দোলন দমন করার চেষ্টা করবে, এটা তো আওয়ামী স্টাইল। মাহাদিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হলো যে বিএনপি সরকার ভবিষ্যতে আন্দোলন দমন করার একটা চিন্তা ভাবনা করছে। তার মধ্যে বেশ কয়েকজন টার্গেট আছে যারা হাসিনাকে জয় বাংলা করেছে, মনে করে যে এরা তারেকের বিরুদ্ধে ঘটনা ঘটাবে। মাহাদি তাদের মধ্যে একজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আহমদ আছেন, ডাকসুর মোসাদ্দেক, এবি জুবায়ের, এদের প্রতি বিএনপির প্রচন্ড ক্ষোভ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।